চোয়াল শক্ত হয়ে এলো আবরারের, রাগে মাথা গরম হয়ে গেল তার, কপালের রগ ফুলে নীল বর্ণ ধারণ করল। রাজের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আবারও রাজের বাহুতে ধাক্কা দিয়ে বলল, দিবার কাছাকাছি যেতে বারণ করেছিলাম তোকে, তুই আবারও দিবার। আবরারের কথা সম্পূর্ণ হবার আগেই রাজ কিছুটা রাগী গলায় কাটকাটভাবে বলে উঠল, দিবার কাছাকাছি কোথায়? আবরার প্রথমের মতো ক্রোধান্বিত চোখে মুখে রাজের বাহুতে তৃতীয়বারের মতো ধাক্কা দিয়ে বলল, সন্ধ্যায় দিবার হাত ধরলি কেন? সাবধান করার পরেও বারবার দিবার কাছে যাচ্ছিস কেন তুই? আবরারের ব্যবহার আজ সীমা অতিক্রম করেছে। এতদিন দূর থেকে থ্রেট দেওয়া পর্যন্তও ঠিক ছিল, কিন্তু আজ গায়ে হাত তোলার ব্যাপারটা রাজ নিতে পারল না। রাগের শরীর মৃদু কেঁপে উঠল, চোয়াল শক্ত করে আবরারের কলার ধরে গর্জন করে উঠল, বাস্টার, চোখে কি কালি পড়েছিল? দিবাকে না ধরলে নিচে পড়ে যেত। আবরার নিজেও রাজের কলার চেপে ধরল। দুজনের মাঝে মারামারি লাগার আগে সেখানে উপস্থিত হলো নোরা। মর্মান্তিক অবস্থা দেখে বাক্রুদ্ধ নোরা দৌড়ে এসে দুইজনকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কেউ তার কথা গুরুত্ব দিচ্ছে না। দুইজন দুজনের কলার চেপে ধরে একে অপরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, এই বুঝি একে অপরকে আঘাত করবে। নোরা ভয়ে অস্থির হয়ে চেঁচিয়ে উঠল, আরব ভাই ছাড়ো প্লিজ, থামো তোমরা, ছাড়ো আরব ভাই। ছাড়ল না আবরার, উল্টে রাজের কলার আরো শক্ত করে চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, তোকে আমি জাস্ট সহ্য করতে পারি না। বারবার সতর্ক করার পরও তুই দিবার পাশেই ঘুরছিস। ইচ্ছে করছে তোকে মেরে। বাড়াবাড়ি করার একটা লিমিট থাকে। আমার ধৈর্যের পরীক্ষা নিবি না, হাত ছাড়। ছাড়বো না। কি করবি তুই? আবরার ভালো হচ্ছে না কিন্তু, হাত ছাড় বলছি। নোরা হতবাক, কি করবে কিছুই বুঝে আসছে না। এই মুহূর্তে দুজনকে থামাতে হবে, না হলে এখানে বড় কোনো ঝামেলা বেঁধে যাবে। তার মনে হচ্ছে এই ঝামেলাটা রাইমার বিয়েতে বাধা হতে পারে, তাই নিজেও অস্থির হয়ে দুজনকে থামাতে চাইল। আবরারকে ছাড়তে না দেখে রাজকে বলল হাত ছাড়তে। স্যার প্লিজ আপনি ছেড়ে দেন, আরব ভাই প্লিজ ঝামেলা করো না, ছেড়ে দাও ভাই প্লিজ। নোরার কথা রাখতে রাজ নিজেই কলার ছেড়ে দিল, কিন্তু আবরার ছাড়ল না। তাই চোয়াল শক্ত করে আবরারের দিকে তাকালো রাজ। নোরা রাজের কলার থেকে আবরারের হাত ছাড়িয়ে আবরারকে দূরে সরিয়ে দিল। আবরার রাজের দিকে আবারও এগুতে চাইলে নোরা তাকে বাধা দিল। আবার রাজের দিকে আঙ্গুল তুলে নোরাকে বলে উঠল, Tell him to stay away from my girl. রাজের মেজাজ আরো বিগড়ে গেল। আবরারের দিকে এগুতে চাইলে নোরা দুজনের মাঝামাঝি দাঁড়ালো। সামাল দিতে না পেরে নিজেই রাগ দেখিয়ে বলল, কি শুরু করেছো তোমরা? ওপরের সবাই টের পেলে কি হবে ভেবেছো? খবরদার কেউ কারোর দিকে আগাবে না, চুপচাপ যে যার রুমে যাও, এক্ষুনি যাও বলছি। রাগান্বিত আবরার রাজের দিকে এক আঙ্গুল তুলে কড়া গলায় বলল, সাবধানে থাকবি বলে দিলাম। কথাটা বলেই উপরে যেতে লাগলো আবরার। তার এমন কথা শুনে রাজ এগিয়ে যেতে নিলে নোরা রাজের বাহু ধরে আটকে ফেলল। রাজ রেগে দ্বিগুণ চেঁচিয়ে উঠল, তোকে ভয় পাই নাকি আমি? দেখা কি করবি তুই? ভয়ার্ত নোরা দৃষ্টি ঘুরিয়ে উপরে তাকালো। কেউ টের পায়নি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর রাজের বাহু ধরে জোর করে বাড়ির পিছনের লনের দিকে নিয়ে গেল। লনের কাছে আসতেই রাজ নোরার হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিল। রাগের বশে পাশের একটা টবে লাথি দিল। তারপর রাগে কাট ভাবে বলে উঠল, তোমার ভাই নিজেকে কি ভাবে? যখন খুশি যেভাবে খুশি এসে থ্রেট দিবে? তোমার ভাইয়ের কপাল ভালো আমি এখনো কিছু করিনি, না হলে এতদিন হাসপাতালে থাকতে ভাইকে নিয়ে। নোরা রাজকে শান্ত করার জন্য বলল, স্যার প্লিজ আস্তে কথা বলুন, কেউ শুনতে পাবে। তোমার ভাইয়ের কি কমন সেন্স বলতে কিছু নেই? দিবা 2 তলার সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল, তখন আমি না ধরলে নিচে পড়ে গিয়ে সাংঘাতিক একটা ব্যথা পেত। কথাটা বলেই অশ্রাব্য ভাষায় একটা গালি দিল রাজ। ভাইয়ের বিরুদ্ধে এমন একটা গালি শুনে চোখ মুখ কুঁচকে ফেলল নোরা। অন্য সময় হলে এই ছোট একটা গালি দেবার অপরাধে জেলের ভাত খাওয়াতো, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন, তাই নিশ্চুপ রইল। রাজ নিজের রাগ সংযত রাখতে লনের মাঝে লম্বা একটা কাঠের বাঁকের মধ্যে গিয়ে ঝুঁকে এসে মেঝের দিকে তাকালো। পা দুটো নাচাতে লাগলো রাগ কমাতে। নিশ্চুপ নোরা চুপচাপ একপাশে দাঁড়িয়ে রাজকে পর্যবেক্ষণ করছে।
দোটানার মাঝে নিজেকে বড্ড অসহায় লাগলো রাজের। নিজেকে ছন্ন ছাড়া পথিকের মতো লাগছে, যার কোনো চেনা নির্দিষ্ট গন্তব্য নেই। কোথায় যাবে সে, পরবর্তীতে কি করবে, কিভাবে দিবাকে ছাড়া নিজের বেখাপ্পা জীবনটাকে গোছাবে? যাকে এতগুলো বছর ধরে পাগলের মতো ভালোবেসেছে, আজ তাকে ছাড়া সে কিভাবে নিজেকে কল্পনা করবে? এখানে তার দোষটা কোথায়? ভাবতে পারল না আর। মাথা ব্যথায় চিনচিন করে উঠল, চোখের শিরাগুলো লাল হয়ে এলো। দুই হাতে মাথার চুলগুলো খামছে ধরল রাজ। কাঁপা কাঁপা কষ্টকর কণ্ঠে বলল, আই মেডলি লাভ হার, ট্রাস্ট মি নোরা। এতগুলো বছর শুধুমাত্র দিবার জন্য অপেক্ষা করেছি। দিবাকে আড়ালে ভালোবেসেছি, তাকে প্রোটেক্ট করেছি। আমার সাথেই কেন এমন হলো? আমাকে কেন ভালোবাসলো না দিবা? তোমার ভাই এর কারণ। আবরার চট্টগ্রাম না আসলেই দিবা আমার থাকতো। এই শুয়ার নোরা, তোমার ভাইকে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। এখানে আরব ভাইয়ের কোনো দোষ নেই। ভাই আর দিবা দুজনেই নির্দোষ। ভুলটা সম্পূর্ণ আপনার ছিল স্যার। নোরার শান্ত শিষ্ট কণ্ঠস্বর শুনে স্তব্ধ হয়ে গেল রাজ। চটপট মাথা তুলে অবাক চোখে নোরার দিকে তাকালো। নোরা একদম নির্বিকার। রাজকে এভাবে তাকাতে দেখে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে শব্দ করে নিঃশ্বাস ফেলল। নিষ্প্রভ কণ্ঠে স্বাভাবিকভাবে শুধালো, আপনি যে দিবাকে ভালোবাসেন তা জানিয়ে দেওয়া উচিত ছিল আপনার। আপনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, কথাবার্তা অসাধারণ। একটা মেয়েকে প্রেম ফেলার জন্য যথেষ্ট। আপনি যদি আগেই জানিয়ে দিতেন তাহলে দিবা আপনার প্রেমে পড়তে বাধ্য হতো, কিন্তু আপনি তা করেননি। এই কাজটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল স্যার। নোরার কথাগুলো কর্ণপাত হতেই রাজ যেন তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। হাজারটা শব্দগুচ্ছ তার গলায় দলা পাকিয়ে এলো। প্রত্যুত্তর করার মতো কোনো বাক্য পেল না। নোরার কথাগুলো নিঃশব্দে শুনতে লাগলো। দিবা এখনো জানে না আপনি তাকে ভালোবাসেন। তাহলে আপনিই বলুন দিবা কেন আপনাকে ভালোবাসবে, যেখানে দিবা আজ অব্দি আপনার সঙ্গে কোনো পার্সোনালি কথাই বলেনি। প্রতিক্রিয়াহীন রাজ। ছোট একটা ভুলের কারণে কি সে দিবাকে হারিয়ে ফেলল? নোরার কথা অনুযায়ী সত্যিই কি দিবা তার প্রেমে পড়ত? নিজের বোকামোটা ধরতে পেরে চোখ বন্ধ করে সামনের দিকে ঝুঁকে পুনরায় চুলগুলো খামছে ধরল রাজ। নোরা থামল না, নিজের মতো বলতেই লাগলো, এই আর এখানে আরব ভাইয়েরও কোনো দোষ আমি দেখছি না। চট্টগ্রাম আসার পর হুট করেই অচেনা একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। দিবাকে এর আগে কখনো ভাই দেখেনি, মেনে নিতে কষ্ট হয়েছে, তাই ঢাকায় ফিরে গেছে। তারপর যখন 3 মাস পর আবার আসলো, তখন দুজনের মধ্যে ভাব হলো, একে অপরকে ভালোবাসতে শুরু করলো। এটুকু বলে থামলো নোরা। দীর্ঘশ্বাস ফেলে রাজের দিকে তাকালো। রাজকে নিশ্চুপ বসে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে গিয়ে রাজের পাশে বসলো। কিছু বলার জন্য নিজেকে প্রস্তুত করতেই রাজ মৃদু গলায় শান্তভাবে বলল, তোমার এই দিকটা আমার ভীষণ পছন্দের, একদম প্রশংসাযোগ্য নোরা। খুব সহজেই মনের কথাগুলো গুছিয়ে বলে দিতে পারো। আলতোভাবে একটা স্মিত হাসি দিল নোরা। মলিন মুখশ্রীর এই হাসিটা বড্ড মায়াবী আর অসহায় লাগলো রাজের দৃষ্টির সামনের ছোট ছোট অর্কিডগুলোর দিকে। কোনো মানুষই নিখুঁত হয় না, চলতি পথে কোনো না কোনো ভুল সে করেই। আমিও করলাম। প্রথমত দিবাকে ভালোবাসার মতো মারাত্মক একটা ভুল। দ্বিতীয়, ভালোবেসেও তাকে জানাইনি। এই দুটো ভুলই আজ আমাকে একদম বিষিয়ে তুলছে। গোছালো জীবনটা একদম ছন্নছাড়া লাগছে। সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার নিজেকে বড্ড অসহায় লাগছে নোরা। শান্তি পাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। কোথায় গেলে একটু শান্তি পাবো বলতে পারবে? শেষের কথাটা নোরার দিকে তাকিয়ে আকুলিত হয়ে বলল রাজ। প্রশ্নের উত্তরের আশায় নোরার দিকে অধীর আগ্রহ ভরে তাকিয়ে রইল। তার এই আশাতীত ব্যাকুল ব্যথিত চেহারার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল নোরা। ঠোঁট নাড়িয়ে জবাব দিল, বাস্তবতা মেনে নিতে শিখুন, তাহলে শান্তি আপনা আপনি আসবে। নোরার উত্তরটা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাচ্ছিল্য হাসি দিয়ে উঠল রাজ। হাসির শব্দ চারপাশ কাঁপালেও এই হাসিতে প্রাণোচ্ছলের ছোঁয়া পেল না নোরা। অসহায় মুখে তাকালো রাজের দিকে। হাসতে হাসতে নিচের ঠোঁট কামড়ে ধরল রাজ। শব্দ করে একটা নিঃশ্বাস নিয়ে ওষ্ঠদ্বয় চিপ দিয়ে ভিজালো। আকাশের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে উঠল, বাস্তবতা মানুষকে বাঁচতে শেখায় ঠিকই, কিন্তু সেই বেঁচে থাকাই কখনো সুখ দিতে পারে না। আমি না হয় দূর থেকে দিবার সুখটাকেই নিজের সুখ হিসেবে আঁকড়ে ধরে বাঁচব। নোরা আশ্চর্যান্বিত হল। দূর থেকে মানে? দিবাকে যত কাছ থেকেই দেখব ততই কষ্ট পাবো। এখন তো দিবা আমাদের আত্মীয়। দেশে থাকলে
কোনো না কোনোভাবেই দেখা নিশ্চয়ই হবে। তাকে হারানোর বেদনা আবারও জাগ্রত হবে। এই কষ্টগুলো আমি সহ্য করতে পারবো না। শুকনো ঢোক গিলল রাজ। কথাগুলো বলতে পারছে না সে, বারবার দলা পাকিয়ে আসছে তার। তবুও বহু কষ্ট বুকে লুকিয়ে ভাব প্রকাশ করছে। নোরার দিকে ফিরে বসল রাজ। ব্যথিত চোখে মুখে তাকিয়ে আবারও বলে উঠল, আমিও রক্ত মাংস দিয়ে গড়া একটা মানুষ, কোনো রোবট না। আমারও কষ্ট হয় নোরা, ভীষণ কষ্ট হয়। আমার সবচেয়ে দুর্বলতা একটা মানুষ দিবা। তাকে দেখে আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না। দিবাকে হারানোর পর থেকে নিজেকে পাগল পাগল লাগে। দিবার সামনে থেকে নিজেকে কখনো স্বাভাবিক রাখতে পারবো না আমি। দেশে থাকা আমার পক্ষে সম্ভব না। বুকটা ধক করে উঠল নোরার। অতিরিক্ত মানসিক যন্ত্রণায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের ভিতরটা ক্রমশ ভার হয়ে আসছে। লিবাকে ভুলে থাকার জন্য রাজ দেশ ছাড়বে। তাহলে কি রাজকে সে আর দেখতে পারবে না? ভাবতেই ধারালো চাকুর আঘাত বুকে লাগলো। অতিরিক্ত উত্তেজনায় হৃদযন্ত্রটা ঢিপ ঢিপ করতে লাগলো। লম্বা একটা দম নিল রাজ। নিজেকে বহু কষ্টে স্বাভাবিক রেখে আবারও বলল, আমার পড়াশুনো এখনও শেষ হয়নি। আব্বু ইউএসএ যেতে বলেছিল, কিন্তু আমি তখন যাইনি দিবার জন্য। এখন ভাবছি ওখানে গিয়ে পিএইচডি করব। তারপর কি দেশে ফিরবেন? দেশে ফিরে আসার চিন্তা কখনো করব না। ওইখানে সিটিজেনশিপ নিয়ে থেকে যাব। কথাটা বলেই উঠে দাঁড়ালো রাজ। নোরা বিহ্বল হয়ে জানতে চাইল, যা বলছেন ভেবে বলছেন তো? চলে যাবার জন্য পা বাড়াতেই থেমে গেল রাজ। পিছু ফিরে নোরার দিকে তাকালো। নির্বাক কণ্ঠের ভেবেই বলছি। উত্তর। উঠে দাঁড়ালো নোরা। রাজের চোখে চোখ রেখে বিনা সংকোচে বলল, আর যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য কি বলবেন? আব্বু আগেই আমাকে যেতে বলেছিল। এখন আমি যেতে চাইলেও কেউ না করবে না। তাদের ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না, যে তার কথা আমাকে ভাবতে হবে। হয়তো হয়তো এমন কেউ আছে যে আপনার মতোই আপনাকে লুকিয়ে ভালোবাসে। আপনি চলে যাওয়াতে যার ভীষণ কষ্ট হবে। এমন কেউ নেই। যদি থেকে থাকে তাহলে কি তাকে ফিরিয়ে দেবেন? মনে মনে রাজ বিস্মিত হলেও বাহ্যিকভাবে প্রকাশ করল না। নোরার প্রশ্নটা তার অদ্ভুত লাগলো। কেউ একজন তাকে লুকিয়ে ভালোবাসে? এটা কি আদতেও সম্ভব? প্রত্যুত্তর করল না রাজ। নোরার দিকে কয়েক পলক তাকিয়ে থেকে চুপচাপ চলে গেল। নোরা একদম নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে আগের জায়গায়। চোখ দিয়ে আপনা আপনি পানি ছড়তে লাগলো। ঠোঁট ভেঙে আসলো তার। নিঃশব্দে ফুপিয়ে কেঁদে উঠল। দাঁড়িয়ে থাকার মতো শক্তি পেল না। হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। তখনই আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকালো। বড় বড় বৃষ্টির ফোঁটা ধরণীর বুকে হামলে পড়ল। নোরাকে সঙ্গ দিল শ্রাবণের বর্ষণ। নিঃস্বার্থ ভালোবাসার অপরাধে নিঃশব্দে কান্না করার কারণে আকাশের বুকে জমে থাকা কালো অভিমানী মেঘগুলো নিজেদের বিলিয়ে দিল। টুপটাপ বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে নোরাকে সান্ত্বনা দিতে লাগলো। শব্দহীন বর্ষণের ফোঁটাগুলো বলতে লাগলো, এ প্রেম থেমে যায়, রেখে যায় যা কিছু, আমরা ছুটছি অনন্তকাল তার পিছু। চোখের কার্নিশ হয়ে যায় স্রোতস্বিনী নদী ছেড়ে যাওয়া মানুষেরা তা জানত যদি। কতকাল বৃষ্টি হয়ে মেঘ ঝরে পড়ে, তাদেরও থেমে যেতে হয় দিন শেষে। পৃথিবীর কোনো আধার বেয়ে নক্ষত্র ধরা দেবে তোমার কাছে এসে। সারা রাত নির্ঘুমে কাটিয়ে সকালে গভীর ঘুমে বিভোর হলো নোরা। চোখে তার হাজারটা রাজ্যের ঘুম এনে হানা দিল। কোনোভাবেই চোখ খুলতে পারছে না। তবুও রিমির ডাকাডাকিতে কোনো রকমে পিটপিট করে চোখ মেলে তাকালো নোরা। মাথাটা ব্যথায় ঝিমঝিম করছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? এই নুরা, ওঠ না, কি হয়েছে তোর? রিমির এই কথাগুলো তার আদিক্ষেতা লাগলো। তাই কপট রাগ দেখিয়ে বলে উঠল, ঘুম ভাঙিয়ে এই প্রশ্নগুলো করতে হবে তোর? এই জন্য ঘুম ভাঙায়নি তো। একটু পরেই আগ্রাবাদ ফিরছি সবাই, তাই তোকে ডাকতে এলাম। কিন্তু তোর চেহারা কেমন জানি দেখাচ্ছে। তুই কি রাতে কেঁদেছিস? কি হয়েছে তোর? আমাদের থেকে কি লুকাচ্ছিস? সত্যি করে বল নুরা। সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করলো নোরা। বা হাত দিয়ে কপাল ঘেঁষে শোয়া থেকে উঠে বসলো।
রিমির কথার কোনো প্রকার উত্তর না দিয়ে ভাবলেশহীনভাবে চুপচাপ ব্যাগ থেকে কালো কুর্তি বের করে ওয়াশরুমে চলে গেল। হতভম্ব হয়ে গেল রিমি। কি হয়েছে নুরার? অন্যান্য দিনের তুলনায় বড্ড উদাসীন লাগছে তাকে। চোখ মুখ লাল কেন তার? কেঁদেছে নুরা? কিন্তু কেন? মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে রিমির। ঠোঁট কামড়ে বিছানায় বসে ভাবতে লাগলো। অনেকটা সময় অপেক্ষার পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো নোরা। রিমিকে তার দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে স্মিত হেসে উঠল সে। রিমির দিকে ভেজা টাওয়াল ছুঁড়ে দিয়ে বলে উঠল, আরে কিছু হয়নি আমার, রাতে মাথা ব্যথা করছিল তাই একটু কেঁদেছি। অন্য সময় হলে টাওয়াল ছুঁড়ে মারার রাগ দেখাতো রিমি, কিন্তু আজ দেখালো না। টাওয়ালটা তুলে চেয়ারে ছড়িয়ে দিতে দিতে বলল, সত্যি বলছিস তো? নোরা ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ক্রিম হাতে নিয়ে জবাব দিল। একদম। মন বিশ্বাস করতে না চাইলেও বাধ্য হয়ে বিশ্বাস করল রিমি। সন্দেহপ্রবণ চোখে নোরার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কিছু তো হয়েছে নুরার। দুদিন যাবৎ নুরাকে উদাসীন লাগছে। মনে হচ্ছে নুরার প্রাণোচ্ছল হাসি, চঞ্চল স্বভাব হারিয়ে গেছে। কারণটা জানতে হবে, কিন্তু কিভাবে? রিমির ভাবনার মাঝে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নোরা। চোখে গাঢ় করে কাজল দিয়ে দিল যেন চোখের নিচের কালি বোঝা না যায়। ঠোঁটে দিল ডার্ক মেরুন ম্যাট কালারের লিপস্টিক। চুলগুলো উন্মুক্ত, কোমর ছুঁই ছুঁই। আয়নায় নিজেকে ভালোভাবে একবার প্রখর করল নোরা। লম্বা সৌন্দর্য কোনো দিক দিয়ে তার কমতি নেই। তাহলে কেন রাজের ভালোবাসা পাবার যোগ্যতা তার মাঝে নেই? রাজ কেন তার সৌন্দর্যে মুগ্ধ হলো না? দীর্ঘশ্বাস ফেলল নোরা। ভালোবাসা কখনো সৌন্দর্যের কারণে হয় না, ভালোবাসা হয় ব্যক্তিত্বের কারণে। আর নোরা রাজের সৌন্দর্যে নয়, তার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে। রুমের দরজা খোলার শব্দে দুইজন নিজেদের চিন্তার রাজ্য থেকে বেরিয়ে আসলো। দরজার দিকে ফিরে তাকাতেই দিবাকে হেলে তুলে ভিতরে আসতে দেখল। নোরা মিষ্টি একটা হাসি দিয়ে দিবার সৌন্দর্যের তারিফ করল। তোকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। দিবা লাজুক লাজুক ভাব নিয়ে বলল, থ্যাংক ইউ। এই ওয়েট, তুই আমার টপস পরেছিস কেন? চোখ দুটো বড় বড় করে চেঁচিয়ে উঠল রিমি। ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটল দিবা। ভাব নিয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, কারোর নাম লেখা ছিল না। নোরা ঠোঁটে ঠোঁট টিপে মুচকি হাসল। মনে মনে ভাবল এই সাধারণ একটা টপসের কারণে সাংঘাতিক একটা ঝগড়া বাঁধবে। সেদিন কানের দুল পড়ায় তাকে চুন্নি বলে সম্বোধন করেছিল দিবা। আজ তাকেও চোর বলার সময় এসেছে। সুযোগ তো আর কেউ ছাড়ে না। নোরাও তাই সুযোগ পেয়ে ইচ্ছে মতো দিবাকে পচানি দিল। সি দিবা, তোর জামাইয়ের কি এতই টাকার অভাব? চুরি না করে আমাকে বলতি, তোকে বস্তা ভরে টপস দিতাম। তবুও কেন চুরি করতে গেলি? জামাইয়ের মান সম্মান সব খেয়ে ফেলছিস দেখছি। জামাইয়ের কথা তোলায় শরীরে রাগ রিনরিনিয়ে উঠল দিবার। চোখ মুখ শক্ত করে রাগ দেখিয়ে বলে উঠল, খবরদার, জামাই নিয়ে কথা বলবি না। দিবার কথা শুনে ক্যাটক্যাটে শব্দ তুলে হেসে উঠল নোরা ও রিমি। দিবাকে রাগাতে আর পচানি দিতে একসঙ্গে বলল, আহা কি টান, বলেই আবারও উচ্চস্বরে হেসে উঠল। তাদের দুইজনের হাসিটা দিবার কাছে বিদঘুটে লাগলো। রাগে দাঁতে দাঁত খিচে বিছানা থেকে বালিশ তুলে দুজনের দিকে ছুঁড়ে মারল। তখনই রুমে আসলো সাবিত আর আবরার। তিনজনকে আবারও ঝগড়া করতে দেখে হতাশ হলো তারা। সাবিত নোরাকে থামাতে নোরার এক হাতের কবজি ধরে বলে উঠল, তোরা কি একটু শান্তিতে থাকতে পারিস না? সারাদিন ঝগড়া আর ঝগড়া। তোদের শ্বশুরবাড়ি পাঠালে নির্ঘাত আমাদের সম্মানের কালা ভুনা হয়ে যাবে। আশ্চর্য ভাই, এভাবে বলছো কেন? আমি কিছু করিনি, রিমি আর দিবারই ঝগড়া লেগেছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে নোরা বলে উঠল। আবরার পকেটে মোবাইল রাখতে রাখতে ঝগড়া লাগার কারণ জানতে চাইলেই রিমি গড়গড় করে দিবার নামে নালিশ করে বসল। তোমার ফকিন্নি বউ আমার টপস পরেছে কেন? বউকে টাকা দিতে পারো না? মানুষের জিনিস পরে ঘুরে শুধু। চোখ ঠোঁট উল্টে রিমির কথার ব্যঙ্গ করল দিবা। হাতের ঘড়িটার দিকে ইশারা করে বলল, তুই এখন কার ঘড়ি পরে আছিস? আমারটা। আমি কিছু বলেছি তোকে? বলি নাই। তুই পড়েছিস তাই আমিও পড়েছি। হিসাব সমান সমান।
হতাশ হয়ে কপাল চাপড়ালো সাবিত। তিনজন একে অপরের সাথে জিনিসপত্র শেয়ার করবে আর ঝগড়া করবে। তিনজনের এই অসাধারণ বন্ডিংটা সুন্দর ভাবতেই নিজেই মনে হেসে ফেলল সাবিত। অপরদিকে কিং কর্তব্য বিমূঢ় আবরার। তাদের এই অবস্থা দেখে বিস্ময়ের শেষ নেই তার মাঝে। যেখানে আবরারের ব্যবহারিক জিনিসপত্র অন্য কেউ ধরলে সে একদম পছন্দ করে না, সেখানে কিনা এই তিন মেয়ে কানের ঝুমকা থেকে শুরু করে জামাকাপড় পর্যন্ত একে অপরের সঙ্গে শেয়ার করে। ব্যাপারটা উইয়ার্ড লাগলো তার কাছে। তিনজনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে উঠল, তোরা একজন আরেকজনের সঙ্গে সবকিছু শেয়ার করিস? রিমির সামনে চুলগুলো পিছনে ঠেলে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বলল, শ্বশুরবাড়ি বাদে সবাই শেয়ার করতে পারি। বেরোবি কখন? আমরা রেডি, আসো। রিমি কথাটা বলেই দিবার হাত ধরে ফুরফুরে মেজাজে বেরিয়ে গেল রুম থেকে। এবার আরো বিস্মিত হয়ে চেয়ে রইল আবরার। এই মাত্র না ঝগড়া লেগেছে, এখন আবার হাত ধরে হেলে ধুলে বাহিরে যাচ্ছে। তাকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নোরা হাসল। ঠোঁটে হাসি রেখেই আবরারের কাছে এসে আবরারের বাহু জড়িয়ে ধরে সামনের দিকে অগ্রসর হতে হতে বলল, আমরা এমনই, আসো, দেরি হয়ে যাবে। আবরারের বাহু ধরে বাড়ির নিচে হাসি খুশি মুখে নামলেও নিচে আসার পর নোরার সেই হাস্য উজ্জ্বল মুখটা একদম ফ্যাকাশে বর্ণ ধারণ করল। অতিরিক্ত উত্তেজনায় কলিজা তার ধুকপুক শব্দ তুলতে লাগলো। হার্টবিট ফাস্ট, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। না চাইতেও বারবার রাজের মলিন চেহারার দিকে চোখের দৃষ্টি পড়ছে। তবে কি সত্যিই রাজ চলে যাবে? ফটিকছড়িতে এসেছিল একটা মাইক্রো কার দিয়ে, কিন্তু আগ্রাবাদ ফেরার প্ল্যান করলো অন্যরকমভাবে। বাড়ি ফেরার জন্য গাড়ি আনা হলো মোট 4টা। এটা অবশ্য প্ল্যান না। আবরার একসাথে না গিয়ে দিবাকে নিয়ে পার্সোনালি একা যাবার কথা বলেছে, তাই বাকিরাও নিজেদের গাড়ি দিয়ে যাবার চিন্তা করেছে। সবাই একত্রে নিচে নামতেই প্রথমে আবরার দিবার হাত ধরে গাড়িতে বসিয়ে নিচেও উঠে গাড়ি স্টার্ট দিল। শো শো শব্দ তুলে গাড়ি মুহূর্তেই সুবিশাল রাজবাড়ি পেরিয়ে বেরিয়ে গেল। তারপর সাবিতের থেকে বিদায় নিয়ে রাজীব ও রাজ দুইজন গাড়িতে উঠল। রাজ বসল ড্রাইভিং সিটে। রাজীবকে বাড়িতে নামিয়ে দিয়ে সে যাবে ফ্রেন্ডের সাথে দেখা করতে। একটু দূরে দাঁড়িয়ে নোরা ব্যথিত চোখে রাজের দিকে তাকিয়ে আছে। মন বলছে শুধু একটি বার, শুধুমাত্র একটি বার রাজ যেন তার দিকে তাকায়। তার মনের কথাগুলো চোখের দৃষ্টি যেন রাজ বুঝতে পারে। অন্তর কাঁপছে নোরার, তবুও মুখ ফুটে কিছু বলতে পারছে না। গাড়ি স্টার্ট দিল রাজ। দুই হাতে স্টিয়ারিং ধরে লম্বা একটা দম নিল। কি মনে হতেই চোখ ঘুরিয়ে বাহিরে তাকালো। গাড়ির জানালার বরাবর নোরাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু একটা হাসি দিল। হাত উঠিয়ে বাই জানালো নোরাকে। প্রত্যুত্তরে নোরাও স্মিত হেসে হাত নাড়িয়েই বাই জানালো। অতঃপর বিলম্ব না করে গাড়ি চালাতে শুরু করলো। রাজের গাড়িটা চোখের আড়াল হতেই মলিন হলো নোরার মুখশ্রী। দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল। অভ্র আগ্রাবাদ আসার পর থেকেই বেশিরভাগ সময় আরিয়ানের সঙ্গে কাটায়। সময়সীমা অনুযায়ী দুইজন প্রায় সমবয়সীর পর্যায়ে পড়ে, তাই দুজনের বন্ডিংটাও বেশ জমানো। তাই দুইজন একসঙ্গে বাড়ি ফিরবে। সাবিতের সঙ্গে যাবে রাইমা। নোরাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রাইমা নোরার হাত ধরে চুপচাপ গাড়ির কাছে এনে বলল, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমার সাথে আয় তুই। নোরা কিছু বলল না, বাধ্য মেয়ের মতো রাইমার পাশে বসলো। সাবিতও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। অভ্র আর আরিয়ানের মধ্যে কি গাড়ি চালাবে তা নিয়ে কিছুটা বাঁধল। সমাধানে আসার জন্য রক পেপার ও সিজার খেললো। প্রথম 3 বার ধরার পর অভ্র হারল। আরিয়ান ফুরফুরে মেজাজে ড্রাইভিং সিটে বসল। অভ্র রিমিকে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দিল। অভ্রের ডাকে হকচকিয়ে গেল রিমি। নোরাকে নিয়ে শত চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো সে। রিমিকে অন্য মনস্ক হতে দেখে ভ্রু কুঁচকাল অভ্র, কারণ জানতে চাইল। তোমাকে অন্যরকম লাগছে আজ, কি হয়েছে রিমি? প্রত্যুত্তর করল না রিমি, শুধুমাত্র মাথা নাড়িয়ে কিছু না বুঝিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসল। হতবাক অভ্র। রিমিকে এর আগে কখনো এত নিশ্চুপ দেখেনি সে। আজ হুট করে কি এমন হলো যে রিমি এত চুপচাপ? চিন্তিত হলেও প্রকাশ করল না। চুপচাপ আরিয়ানের পাশের সিটে বসল। সিট বেল্ট লাগাতে লাগাতে লুকিং মিররে রিমির অন্যমনস্ক মুখখানি
দিকে আবারও তাকালো অভ্র। রিমির এই অন্যমনস্কের কারণ না জানা অবধি তার মনেও শান্তি নেই। বাড়ি ফিরে জানা যাবে ভেবে সান্ত্বনা দিল নিজেকে। শান্তিনিবাস এতদিনের প্রাণ হারা ছিল। নীরব নিস্তর বাড়িটিকে আবারও প্রাণোচ্ছল করতে ফিরে এলো তারা। ছেলে মেয়েদের ফিরে আসায় খুশিতে আত্মহারা হয়ে গেল নিশিতা, আয়েশা ও রোহানা। এই কয়েকটা দিনই তাদের জন্য মাসের সমান লেগেছে। কোনো রকমে নিজেদের কলিজাদের ছেড়ে থেকেছে। আজ ফিরে আসছে সবাই, তাই খুশি কারোর মাঝে কমতি নেই। সকালেই ঘুম থেকে উঠে নিজেদের হাতে রান্না করলো নানান রকমের সুস্বাদু সব খাবার। সকালের মধ্যেই রান্নাবান্না শেষ করে ঘড়ি দেখছিল সবাই ফিরবে কখন। অবশেষে অপেক্ষার প্রহর শেষে দুপুরের আগেই ফিরল সবাই। আবারও হাস্য উজ্জ্বল হলো শান্তিনিবাস। নীরব নিস্তর পরিবেশ ভেঙে এখন কোলাহলপূর্ণ হলো বাড়ি। সবাইকে আদরের সঙ্গে ড্রয়িং রুমে আনলো তারা। ড্রয়িং রুমে সকলের উপস্থিত থাকলেও দিবার অনুপস্থিতি ঠিকই টের পেল রোহানা। এতদিন বাদে মেয়েকে দেখার জন্য মনটা তার ছটফট করছে। সবার সাথে দিবাকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে সাবিতকে প্রশ্ন করে উঠল। দিবা কোথায় বাবা? তোমরা সবাই এখানে, দিবা কোথায়? সাবিত রোহানাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না, আবরারের সঙ্গে দিবা আছে, চলে আসবে একটু পর। কিছুটা চিন্তা মুক্ত হলো রোহানা। তবুও মেয়ের চিন্তা থেকে বেরোতে পারল না। যতক্ষণ না মেয়েকে দু চোখের সামনে দেখবে ততক্ষণ পর্যন্ত নিজেকে শান্ত করতে পারবে না। রাইমা গলা ছেড়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। সবাই তার দিকে তাকাতেই বলল, মহা খুশির খবর নিয়ে এসেছি তোমার জন্য। আয়েশা বলল, বনিতা না করে বলে ফেলো কি? রাইমা মিষ্টি করে একটা হাসি দিয়ে বলল, দিবা আর আরব ভাইয়ের সম্পর্ক একদম স্বাভাবিক হয়ে গেছে। কথাটা শুনে খুশি হলো নিশিতা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলল, অবশেষে সব ঠিক হলো, অনেক টেনশনে ছিলাম তাদের জন্য। সবার এই আনন্দময় মুহূর্তের প্রতি মোটেও আগ্রহ পেল না নুরা। চুপচাপ সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে আসলো। দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকালো। নিষ্প্রভ তার চোখের এই দৃষ্টি। গাড়িতে নিজের মৃদু হাসি দেওয়ার চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা তপ্ত জল পড়ল। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করলো। ক্লান্তিকর চোখ দুটো একটু স্বস্তি পেতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। বাড়ির ভিতরে ঢুকে গাড়ি থামালো আবরার। গাড়ি থামাতেই দিবা চটজলদি গাড়ি থেকে নেমে গেল। পিছনের সিট থেকে নিজের ব্যাগটা নিয়ে কাঁধে দিল। আবরার গাড়ি থেকে নেমে দিবার উদ্দেশ্যে বলল, কোন রুমে যাবে এখন? ভ্রু কুচকে চোখ দুটো তেড়া করে পিছু ফিরে আবরারের দিকে তাকালো দিবা। প্রশ্ন করার মতো আর কিছু পেল না? কোন রুমে যাব, এটা আবার কেমন প্রশ্ন? মনে মনে কিছুটা বিরক্ত হলেও প্রকাশ করল না। আমার রুমেই কেন?